अरे ये रूम में तो लाइट पूरे पूरे शेड्यूल से আমাদের তো বললো ডিসেক্ট করার আগে ভালো তাই আমাদের কিছু পাওয়া যায় না এই গাইলা বাইরে কমপ্লিট জুতা করতে হবে কেন হ্যাঁ জুতা খুলে দিই अरे अपन
বিকালে তুমি আসবে না দেখে সকালে আসছি আমি এখন তাহলে ওই জায়গায় বসে আছি হ্যাঁ অনলাইনে বসে আছি কালকে আসছিলাম অনলাইনে ক্লাস করার মতো কষ্টের কাজ যদি জগতে আরেকটা থাকতো ওরে সর্বনাশ এটা আরেকটা আসছে হ্যাঁ চলে 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 ওরে দাদা কি অবস্থা ভাই তোর তুই বেঁচে আছিস আমি কই শুনেছি আমি শুনেছি না কিছু না আমার কাছে ক্যান্সেল অনলাইনে তোমাকে আর জুম করে পোলাপাইন কিন্তু আমার এইটা কানেক্টেড হচ্ছে না কেন আজব তো তুই কই যাবি বিয়ে করতে ওই তো সে কই যাওয়া মানুষের এনার্জি সর্বনাশ মানুষের এনার্জি কত এক মিনিট কোন লোকটা কি লোকটা ভাইয়া তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস সামনে হচ্ছে কথা বল এই তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস রে জি ভাইয়া ওকে তোরা কি ক্লাসরুমের এই পাশ দেখতে চাস আচ্ছা দেখাইতেছি তোকে তারা আচ্ছা দেখ ক্লাসরুমের এই পাশ দেখ একটু এরকম করে দেই তাহলে ভালো দেখা যাবে মেলা দেখছাস আল্লাহ মাফ করো এই সবাই ফ্যান ছাড় ফ্যানগুলো অফ রাখছিস কেন হ্যাঁ না ফ্যান এই সব চালু রাখেন না তো এটা ছাড় তুমি সব এই এটা ছেড়ে মুভি করে এটা ছেড়ে মুভি করে ফ্যান ছাড় তারপরে অনেক সুন্দর সকালে উঠে আমি রোজ এটা শুনে এসে দরকার আছে ভাই এসিটা একটা
একবার টাচ আপ করে তারপর তখন আসছি না আপনি বাড়িতে বাইরে গেছেন ওকে পোলাপান আয় দেখি গল্প গুজব করি আমরা একটু। কতদিন পর আজকে আমার অ্যারোসল দিয়ে লাঠি দিয়ে মারতে হবে। এইভাবে অনলাইনে ক্লাস করা যায়। এটা আমি নিব ভাই আমাকে তো দাও। আচ্ছা দুইটা দিন চারটা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে 10 সময় বাটন থেকে নিয়ে যাচ্ছি দরকার। আচ্ছা এবার একটু দেখি তো ভাইয়া আমরা তাহলে আজকে একটা মহান চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছি। আবারও আবেগে ভরপুর টুকটুকে আবেগ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তো ইনিশিয়াল স্টেজের যে কথাগুলো আমরা একটু দেখবো ভাই, চলতড়িতের প্রথম কিছু কনফিউশন আমরা একটু দূর করব। ম্যাগনেটের মধ্যে বেশি কাজে লাগবে, প্রায় প্রথম 5-6 মিনিটের কথাগুলো ম্যাগনেটের মধ্যে বেশি কাজে লাগবে। তাই ম্যাগনেটের মধ্যে যদি ভুলে গেছি কইছস তাহলে মাইর খাবি সবগুলো, একদম অক্ষর গুনে গুনে মাইর খাবি। তো এবার আয় দেখি ভাইয়া গল্প গুজব শুরু করি। সর্বপ্রথম একটু জানতে চাই ভাইয়া, মনে করে এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয়ে থাকে তাহলে প্রথম কথা হচ্ছে এটা চার্জিত নাকি নিরপেক্ষ। প্রথম কথা প্রশ্ন হচ্ছে এটা নিউট্রাল নাকি চার্জড, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আই এটা স্কেলার না ভেক্টর, এটা স্কেলার না ভেক্টর। একটু সবাই কণ্ঠ কি করে আওয়াজ দাও। ভাইয়া একটু বল এটা চার্জিত নাকি নিরপেক্ষ, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আই বা তড়িৎ প্রবাহ এটা স্কেলার না ভেক্টর। যদি স্কেলার হয়ে থাকে তাহলে অ্যারো চিহ্ন কেন থাকবে? যদি স্কেলার হয়ে থাকে তাহলে অ্যারো চিহ্ন কেন থাকবে? আজকে ক্লাসটা ভাই আলাদা, এটা বন্ধ করে দিতে হবে। এটা ফালাই দিলে ভালো হয়, এটা ফালাই দিলে ভালো হয় না বল? আচ্ছা কেমন যেন মনে হইতেছে মাঝখানে একটা ভূত দাঁড়ায় রয়েছে। আচ্ছা তো এবার একটু দেখি ভাই, সর্বপ্রথম কথা হচ্ছে ঠান্ডা মাথায় একটু শুনবো যে এই আই বা তড়িৎ প্রবাহ এটা স্কেলার না ভেক্টর। সবাই সবার মতামত দেয়, এই যেগুলো ক্যামেরার মধ্যে আছে সেগুলো দিক এটা স্কেলার না ভেক্টর? স্কেলার। স্কেলার। তাহলে আরো স্কেলার ভাই, বিভব পার্থক্যটা হচ্ছে মানে অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আর কি, বিভব পার্থক্য কোন দিকে কম আর কোন দিকে বেশি সেটার জন্য বোঝানোর জন্য হচ্ছে অ্যারো দেওয়া। মনে হয় কথাগুলো হতে হইতে কোথায় যেন উল্টে গেছে, কোথায় যেন হইতে হইতে উল্টে গেছে। তাই ব্যাপারগুলো আমরা মনে হয় এইটা দিয়ে খুব সুন্দর করে ক্লিয়ার করতে পারবো। মনে করো ভাই এটা একটা কপার ওয়্যার, এটা একটা কপার ওয়্যার। যদি এটা কপার ওয়্যার হয়ে থাকে বা যে কোনো একটা ধাতব পদার্থ হয়ে থাকে, পদার্থ মানে কি ডেফিনেটলি ইনারা রয়েছে, ইনার থেকে ছাড়া তো আর পদার্থ তৈরি হইতে পারে না, তাই ইনারা রয়েছে। এবার আমরা যে কাজটা করলাম এই দুই মাথায় একটা কোষ কানেক্ট করলাম বা একটা সেল কানেক্ট করলাম। একটা সেল কানেক্ট করা মানে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি। আমরা সবাই জানি এখানে অক্সিডেশন বা জারণ ঘটছে আর এখানে বিজারণ ঘটছে। তাহলে তাই যদি হয় তাহলে এইখান থেকে ইলেকট্রন গুলো এই পাশে মুভ করার চেষ্টা করবে, কারণ প্রতিনিয়ত ডোনেশন অফ ইলেকট্রন ঘটছে এখানে জারণ। তাই এই জায়গা থেকে ইলেকট্রন এখানে এসে এই ইলেকট্রনকে মারবে ধাক্কা। এবার ও ধাক্কা খেয়ে কাকে ধাক্কা মারবে? এই পরের জনকে ধাক্কা মারবে। ও ধাক্কা মারবে কাকে? তার পরের জনকে। এইভাবে ভাইয়া এই ইলেকট্রনটা এইখানে এসে ঘুরে আসবে। তাই প্রথম কথা হচ্ছে এই যে ইলেকট্রন গুলো এরকম ভাবে বিভব পার্থক্যের কারণে সরে আসলো, এই ধরনের ভেলোসিটিকে বলা হয় ড্রিফট ভেলোসিটি বা তাড়ন বেগ। ড্রিফট ভেলোসিটি বা তাড়ন বেগ এটা কি ধরনের বেগ ভাইয়া একটু চিন্তা করেন।
মনে করেন টম এখানে ছিল, এখানে চলে গেল, তাহলে এই পজিশনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে ভাইয়া। টম যদি এখান থেকে এখানে চলে যায়, এই পজিশনে কিন্তু আর কেউ নাই ভাইয়া, এই যে দেখেন এখান থেকে ওখানে চলে গেছে। এখন মনে করেন ট্রাফিক সিগন্যালের আগে কয়েকটা বাস এরকম ভাবে সিগন্যালের জন্য ওয়েট করছে, যেমনি আপনার গ্রিন সিগন্যাল পাবে এই বাসটা চলে যাবে, যাওয়ার পর এই জায়গা কি ফাঁকা থাকবে না পরের জন জায়গা দখল করবে? দেখতো ভাইয়া নিশ্চয়ই পরের জন যে জায়গা দখল করছে, তাহলে এই সিগন্যালটা এইটাকে কি করছিল? ড্রিফট করছিল, টেনে নিচ্ছিল। ঠিক একই রকম ঘটনা দেখেন এখানে ঘটেছে। এই ইলেকট্রন যখন এখানে এসে ধাক্কা মেরে এইটা যখন এখানে এসেছে, এই জায়গাটা কিন্তু ফাঁকা হয় নাই, এই ইলেকট্রন এসে সেই জায়গা দখল করেছে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদিও ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো করতেছে, বাট এখানে কোনোভাবেই চার্জের কোনো ইমব্যালেন্স তৈরি হচ্ছে না বা অসমতা তৈরি হচ্ছে না। প্লাসের পাশের জায়গাটা কখনোই ফাঁকা হচ্ছে না, কোনো না কোনো মাইনাস থাকছে। তাই প্রথম প্রশ্নের উত্তর তড়িৎবাহী তার নিরপেক্ষ। এর কারণটা কি? ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। তাই প্রথম প্রশ্নের উত্তর আমরা দিলাম ভাইয়া যে ইলেকট্রনের তারণ বেগের কারণে, ইলেকট্রনের তারণ বেগের কারণে তড়িৎবাহী তারের কোন অংশে, ইলেকট্রনের তারণ বেগের কারণে এই আমি কি ক্যামেরায় আটকে আছি না চলতেছি রে ভাইয়া? যেগুলো আছিস শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ চলতেছেন। ওকে, তাহলে একটু লিখি ভাইয়া, ইলেকট্রনের তারণ বেগের কারণে তড়িৎ পরিবাহী তারের কোন অংশে, ইলেকট্রনের তারণ বেগের কারণে তড়িৎ পরিবাহী তারের কোন অংশে চার্জের অসমতা তৈরি হয় না, চার্জের অসমতা তৈরি হয় না, চার্জের অসমতা তৈরি হয় না, তাই এটি তড়িৎ নিরপেক্ষ, তাই এটি তড়িৎ নিরপেক্ষ, তাই এটি তড়িৎ নিরপেক্ষ। ভাইয়া ঠিক, শুরু থেকে একবার একটু বল, মানে এই লাইনটা শুরু থেকে আরেকবার একটু বল। আচ্ছা আমার শোন, ইলেকট্রনের তারণ বেগের জন্য তড়িৎ পরিবাহী তারের কোন অংশে চার্জের অসমতা তৈরি হয় না, তাই এটি তড়িৎ নিরপেক্ষ। ডিউ টু ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, ডিউ টু ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, there is no imbalance of charge in current carrying wire. Due to drift velocity of electron, there is no imbalance of charge in current carrying wire, so it is neutral, so it is neutral. এবার সেকেন্ড পয়েন্ট হ্যাঁ, এই যে ইলেকট্রিসিটি বলে থাকি, এটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। তার মানে চার্জটা কি হারে প্রবাহিত হচ্ছে, জাস্ট এতটুকু। তার মানে তড়িৎ প্রবাহ পাক্কা একটা স্কেলার রাশি, পাক্কা একটা স্কেলার রাশি, এর কোনো ভেক্টরের কোনো প্রশ্নই ওঠে না। ডিরেকশন এরকম বলা হয় নাই, চার্জ কোন দিকে যাচ্ছে, কোন ভাবে যাচ্ছে, কিছু বলা হয় নাই, শুধু বলা হয়েছে 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে। এটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তাহলে আমরা যদি বলে থাকি রেট অফ ফ্লো অফ চার্জ যদি ইলেকট্রিসিটি হয়, চার্জ প্রবাহের হার যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এটার ভেক্টর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা একটু লিখবো ভাইয়া, চার্জ প্রবাহের হার তড়িৎ প্রবাহ নামে পরিচিত বলে এটি স্কেলার রাশি। চার্জ প্রবাহের হার, চার্জ প্রবাহের হার, বাবা তোর মাথার উপরে ফ্যানটা চালাই দে। চার্জ প্রবাহের হার তড়িৎ প্রবাহ নামে, আরে সর্বনাশ, চার্জ প্রবাহের হার তড়িৎ প্রবাহ নামে পরিচিত বলে এটি স্কেলার রাশি। As rate of flow of charge is known as electricity, it is scalar quantity. As rate of flow of charge is known as electricity, it is a scalar quantity. এর পরের প্রশ্ন দাঁড়ালো, ভাইয়া এটা যদি স্কেলারই হবে তাহলে হুদাই এটার মাথার উপর কেন এরকম ভাবে একটা অ্যারো মারতা? সারা জীবন কি ভুল শিখাই আইছো ভাই? সারা জীবন ভুল শিখাই নাই, সারা জীবন কিছু উজ্জ রেখে শিখাইছি। ইভেন এই চ্যাপ্টারেও এই অ্যারোটার কোনো কাজ থাকবে না, এই অ্যারোর কাজ শুরু হবে ভাইয়া ম্যাগনেট করতে যে।
ম্যাগনেট পড়তে যে অ্যারোর কাজ শুরু হবে। তাহলে এবার অ্যারোর কথা বুঝাবো ভাইয়া। এবার একটু চিন্তা করে দেখি তো ভাইয়া, আমরা একটু ওহমস ল এর গল্পে যাই। V is equal to IR। যারা আমার সাথে ক্লাস 9 10 ছিলাম তারা একটু মনে করে দেখি, ভাইয়া বারবার বলতাম যতটুকুর V ততটুকুর I ততটুকুর R, যতটুকুর V ততটুকুর I ততটুকুর R। তার মানে যে দুই মাথার বিভব পার্থক্য তৈরি করব, ওই দুই মাথায় কতটুকু I যাচ্ছে আর ওই দুই মাথার রোধ কত। তাহলে এখানে যদি চিন্তা করি, তাহলে এই দুই মাথায় আমি কতটুকু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি, এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B। তার মানে এই যে ভাইয়া, তাহলে A থেকে B এর মধ্যে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই AB, আর A থেকে B এর মধ্যে রোধ কত, সেটা হচ্ছে এটা। এখন চিন্তা করে দেখো, এইটাকে তো তুমি Q বাই T হারে বলতেই পারো। এখন চিন্তা করে দেখ ভাইয়া, এইটাকে যদি AB বলতে চাও তাহলে অবশ্যই এটাকেও AB বলতে হবে, এই ব্যাপারে তো কোনো কনফিউশন নাই। তার মানে আমার চার্জের ফ্লো লাগবে A থেকে B বা B থেকে A, মানে A B এর মধ্যে। বাট ইলেকট্রন কোন দিক থেকে কত দূর প্রবাহিত হয় দেখো তো ভাইয়া, এইখান থেকে শুরু করে আল্লাহর নামে পুরো জায়গাটুকু প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রনটা কি পুরাটা প্রবাহিত হয়? এই চার্জ শুধু এতটুকু হয় না পুরো জায়গাটা জুড়ে হয়? দেখো ভাইয়া, নিশ্চয় শুধু এবি অংশটুকু আর ইলেকট্রনের প্রবাহের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ইলেকট্রনের প্রবাহের মধ্যে পুরো সার্কিট চলে আসে। তাহলে আমার এবি অংশটুকু আমি কিভাবে পাবো? খালি আমার চার্জ কিন্তু লাগবে এবি অংশে, অন্য কোনো অংশ কিন্তু আমি এখানে নিতে পারবো না। যদি তাই হয় তাহলে এখন একটু চিন্তা করে থাকেন তো, রাস্তায় যখন আপনি গাড়িতে চড়ে চলে যান, গাছগুলোকে কোন দিকে মনে হয় ভাইয়া? পেছন দিকে। এবার আপনি নিজেকে ইলেকট্রনের উপর বসান, আপনি যদি ইলেকট্রনের উপর বসেন, ইলেকট্রন যদি এদিকে চলে যেতে থাকে, তাহলে আপনার সাপেক্ষে পজিটিভ চার্জ গুলো কোন দিকে মুভ করবে? এই পাশে। এবং চিন্তা করে আপনি যদি এটাকে পজিটিভ চার্জের মুভমেন্ট হিসেবে ধরেন, এটা কিন্তু A থেকে B পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, বাকিটুকু কিন্তু আমার সার্কিটের এক্সটার্নাল অংশ, এটা কিন্তু কপার ওয়্যারের অংশ ছিল না। তাহলে এই যে QAB, এইটা পাওয়ার একটা অপশন হচ্ছে যে আমরা A থেকে B তে পজিটিভ চার্জের মুভমেন্ট যদি দেখে নিতে পারি। তাহলে পজিটিভ চার্জের মুভমেন্ট যদি দেখে নিতে পারি, তাহলে পজিটিভ চার্জের মুভমেন্টটা কি হবে? ইলেকট্রনের সাপেক্ষে পজিটিভ চার্জের মুভমেন্ট। আর ওই যে পজিটিভ চার্জ কোন দিকে মুভ করে গেল, সেইটা হচ্ছে এই অ্যারো। এই অ্যারোটা তাহলে কি বলা হয়? তড়িৎবাহী তারে ইলেকট্রনের সাপেক্ষে ধনাত্মক চার্জ কোন দিকে মুভ করে সেইটা। এবার আরো কথায় আসি ভাইয়া, আমরা সারা জীবন এল দিয়ে কি বুঝিয়েছি? লেন্থ। সারা জীবন আমরা বলতাম লেন্থ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, লেন্থ হচ্ছে একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। প্রথমবারের মতো যখন আমি ম্যাগনেট পড়তে শুরু করব সামনে মাসে, তখন আমি দেখব এই তড়িৎবাহী তারের যে দৈর্ঘ্য, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। length of a current carrying wire is a vector quantity। এবং বেসিক্যালি এই অ্যারোটা এই এল এর জন্য ছিল ভাইয়া, আই এর জন্য ছিল না, এই এল এর জন্য ছিল। আপনার জন্য কোনোদিনই লাগতো না, তাই দেওয়া হয় নাই। এখন তাহলে এল দিয়ে কি বোঝায়? এল দিয়ে বোঝায় এই তড়িৎবাহী তারের দৈর্ঘ্য, অর্থাৎ যতটুকুতে পজিটিভ চার্জ ইলেকট্রনের সাপেক্ষে মুভ করেছে, তার মানে এইটা হচ্ছে পজিটিভ চার্জের ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাই এই যে অ্যারোটা ছিল ভাইয়া, এই অ্যারোটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটা ধনাত্মক চার্জের সরণ অথবা ডিসপ্লেসমেন্ট অফ পজিটিভ চার্জ অ্যাকচুয়ালি। সেই জন্য এইখানে অ্যারোটা এখানে দেওয়া ছিল। তাই সেকেন্ড পয়েন্টটা একটু লিখবো ভাইয়া, সেকেন্ড পয়েন্টটা একটু লিখবো ভাইয়া। তড়িৎবাহী তারের উপর নির্দেশিত তীর চিহ্ন, তড়িৎবাহী তারের উপর নির্দেশিত তীর চিহ্ন, তড়িৎবাহী তারের উপর নির্দেশিত তীর চিহ্ন ধনাত্মক চার্জের সরণ প্রকাশ করে, ধনাত্মক চার্জের সরণ প্রকাশ করে। অর্থাৎ তড়িৎ পরিবাহী তারে, তড়িৎ পরিবাহী তারে ইলেকট্রনের সাপেক্ষে ধনাত্মক চার্জের প্রবাহিত হওয়ার দিক প্রকাশ করে। তড়িৎ পরিবাহী তারে ইলেকট্রনের সাপেক্ষে ধনাত্মক চার্জের প্রবাহিত হওয়ার দিক প্রকাশ করে।
তাহলে আমরা বলতেই পারি arrow mark on the current carrying wire, arrow mark on the current carrying wire indicates the displacement of positive charge, the displacement of positive charge. That means direction of movement of positive charge, direction of movement of positive charge in the wire with respect to electron, with respect to electron. তাহলে এখান থেকে ম্যাগনেটে খালি একটা লাইন যোগ করব যে সকল দৈর্ঘ্য স্কেলার, কোনো আপত্তি নাই, শুধুমাত্র তড়িৎবাহী তারের দৈর্ঘ্য একটা ভেক্টর, কারণ এটা কি করে ধনাত্মক চার্জের সরণ প্রকাশ করে। ম্যাগনেট যেদিন শুরু করব তার প্রথম লাইনটা এটা হবে কোনটা ভাইয়া? ওকে ভাই বলতেছি ভাই, কোনটা ওই সেটাই বলতেছি ভাই। arrow mark on the current carrying wire indicates the displacement of positive charge. That means direction of flow of charge, that means direction of flow of positive charge, sorry here, direction of flow of positive charge with respect to electron in the current carrying wire, in the current carrying wire. তাহলে কয়েকটা কনফিউজিং টার্ম আমি একসাথে দূর করেছি, সবগুলো কথা মনে করে দেখো ভাইয়া। নাম্বার 1, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটির জন্য কারেন্ট ক্যারিং ওয়্যার কখনো চার্জড না, এটা নিউট্রাল। ভাইয়া বাংলায় আমাদের 3 নাম্বার পয়েন্টের লাস্ট লাইনটা একটু আরেকবার বলবেন? ওয়েলকাম। এই কে কি বলতেছিলি বলতো দেখি, ভুলে গেছি। ভাইয়া 3 নাম্বার পয়েন্টের লাস্ট লাইনটা, ভাইয়া ওই যে অর্থাৎ তড়িৎ পরিবাহী তারে ইলেকট্রনের ভাইয়া সাপেক্ষে 3 নাম্বার পয়েন্টটা আবার বলো। বারবার সবের কাজ করছো, ঠিক আছে? তড়িৎ, হ্যাঁ তোরা এমনিই করছিলি আগে, ঠিক আছে? তড়িৎ পরিবাহী তারে ইলেকট্রনের সাপেক্ষে ধনাত্মক চার্জের সরণ প্রকাশ করে। কি বলছিলেন? আচ্ছা ওকে, তাহলে ভাই বেসিক ইনফরমেশন গুলো খেয়াল করি। নাম্বার 1, কারেন্ট ক্যারিং ওয়্যার কখনোই চার্জ না। ভাই এটা কখনোই যেন ভুল না হয়, এটা আমাদের মনে হয় কি সাইকোলজিক্যাল ইস্যু। ও বাবা কারেন্ট যাচ্ছে তার মানে কত ইলেকট্রন যাচ্ছে, তার মানে কত চার্জ ওর মধ্যে আছে। অনেক চার্জ আছে কিন্তু যতগুলো পজিটিভ আছে ততগুলো নেগেটিভ আছে, তার মানে নিউট্রাল। তাই কারেন্ট ক্যারিং ওয়্যার এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে প্রথম কথা। কথা নাম্বার 2, কেন নিউট্রাল এটা মনে রাখিস, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনের কারণে। নাম্বার 2, ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ একটা স্কেলার, কারণ এটা জাস্ট রেট অফ ফ্লো অফ চার্জ। কি হারে চার্জ যাচ্ছে, এটাই কোন চার্জ যাচ্ছে সেটাও সে মারামারি করে না, ইলেকট্রন নাকি প্রোটন এটা নিয়েও সে মারামারি করে না। তাই এটা শুধু রেট অফ ফ্লো অফ চার্জ, আর কিছুই না। নাম্বার 3, তড়িৎবাহী তারের উপর যে অ্যারোটা থাকে এটা হচ্ছে ধনাত্মক চার্জের সরণ প্রকাশ করে। এখন ধনাত্মক চার্জটা মুভ করতে পারে না, তাহলে এটা কি হয় ইলেকট্রনের সাপেক্ষে কোন দিকে মুভ করছে সেটা। কেন সেটা ওই যে বলেছিলাম ভাই ওহমস ল থেকে, যতটুকু ভি ততটুকু আই ততটুকু আর, ওইটাকে মেইনটেইন করতেছি। এবার ভাইয়া আমরা একটু ওহমস ল এর দিকে তাকাবো ছোট্ট করে। ছোট্ট করে যদি ওহমস ল এর দিকে তাকাই তাহলে আমরা বলে থাকি ভি ইজ ইকুয়াল টু আই আর। আমরা প্রথম প্রশ্ন, আসলেই কি এটা ওহমস ল? প্রথম প্রশ্ন, আসলেই কি এটা ওহমস ল? কেউ কিছু যদি বলতেন আমি খুব উপকৃত হইতাম। সত্যি সত্যি কি এটা ওহমস ল? এই ক্যামেরার মধ্যে যেগুলা ঢুকিয়া রইছস, মোবাইলের মধ্যে যেগুলা আওয়াজ দে, দাঁড়া এগুলো খুঁজে বের কর। কিন্তু আমি আটকে যাইতেছি।
এই আতিকা কথা বলতো ভাইয়া, আতিকা এবার শোনাবো যে ওর কণ্ঠটা আমি কেমনে কষ্ট করে শুনবো। আতিকা কথাই বলবো ধরো। আচ্ছা এবার একটু দেখতো রে ভাইয়া, এইটা ওহমস ল ছিল না ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে মডিফাইড ওহমস ল। বড় হয়েছি এখন, তাই এখন আর এই ছোটবেলার কথা বলা যাবে না, এটাকে ওহমস ল সরাসরি বলতে পারি না, এটা মডিফাইড ওহমস ল। তাহলে ওহমস ল কি ছিল সেটা একটু ভালো করে দেখি ভাইয়া। ওহমস ল হচ্ছে কোন একটা পরিবাহীর দুই প্রান্তে যদি আমি বিভব পার্থক্য তৈরি করতে পারি, এটার এই দুই মাথায় যদি আমি কখনো বিভব পার্থক্য তৈরি করতে পারি, মনে করেন ভি বিভব পার্থক্য তৈরি করলেন, তাহলে এইটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে। তো ভাই এই যে এই পোটেনশিয়াল ডিফারেন্স উই ক্যান প্রডিউস ইট। 2 ভোল্টের ব্যাটারি লাগাইলে 2 ভোল্ট, 6 ভোল্টের ব্যাটারি লাগাইলে 6 ভোল্ট, আর 2 ভোল্ট 6 ভোল্ট আমরা তৈরি করতে পারি সেল দিয়ে, ব্যাটারি দিয়ে, কোষ দিয়ে। এটা আমাদের তৈরি করার ব্যাপার যে আমি কত অক্সিডেশন রিডাকশন তৈরি করতে পারবো। কোনটা সেটা বলে ফেল। ও আচ্ছা হ্যাঁ, আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা সেটা ডেভেলপ করতে পারি, তৈরি করতে পারি, বাট ইলেকট্রিসিটি এটা আমরা তৈরি করতে পারি না, এটা তৈরি হয়। তাই ওহমস ল বলা ছিল এট কনস্ট্যান্ট টেম্পারেচার। ভাই এটা খুব সাবধান, এটা যেন কোনো কারণে ভুল না হয়, কারণ টেম্পারেচারের সাথে সবকিছুই ভেরি করে। তাই ওহমস ল তখনই ভায়োলেটেড হয়ে যাবে যদি টেম্পারেচার ভেরি করে। তাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার, স্থির তাপমাত্রায় এই যে ইলেকট্রিসিটিটা পাস করবে, it is proportional to potential difference. It is proportional to potential difference. যত বেশি potential difference তৈরি করবে, ইলেকট্রিসিটি তত বেশি পাস করবে at constant temperature. ভাই ম্যাথমেটিক্স এর ভাষায় তোরা কি এরকম বলতে পারিস x is proportional to y হলে যে proportionate constant থাকে, y is proportional to x হলে কি proportionate constant ওইটাই থাকে? এরকম কি বলা সম্ভব? তাহলে পারে এখানে আমরা বলতে পারি x বাই y এইটা হচ্ছে প্রপোর্শনেট কনস্ট্যান্ট যদি k হয়, তাহলে এই জায়গায় তো আমরা বলতে বাধ্য ভাইয়া y বাই x, এটাকে তো আর k বলতে পারি না, এটা অন্য কিছু হবে ভাই, এটাকে তাহলে 1 বাই k বলতে পারি। এটাও একটা কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট সেম না। তাহলে I is proportional to V, it is একদম ডিরেক্টলি ওহমস ল। আর এটা যদি ওহমস ল হয় তাহলে এইখান থেকে বলতে পারবো I এবং V এর রেশিও একটা কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টের নাম দেন, এই কনস্ট্যান্টটার নাম দিবেন ভাইয়া। একটু চিন্তা করেন, এটা এমন ধরনের কনস্ট্যান্ট যেটা অল্প পোটেনশিয়াল ডিফারেন্সে বেশি ইলেকট্রিসিটি দেয়। পোটেনশিয়াল ডিফারেন্স অল্প হলেই আই অনেক বেশি, আইটা বেশি মানে কনস্ট্যান্ট যত বড় আইটা তত বড়। তাহলে কোন ক্যারেক্টারিস্টিক্স আই কে বড় করে, রেজিস্ট্যান্স না কন্ডাক্ট্যান্স? কন্ডাক্ট্যান্স। ডেফিনেটলি এই কনস্ট্যান্টটা হচ্ছে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। এই যে কনস্ট্যান্টটা পাইলেন ভাইয়া, এই কনস্ট্যান্টটা হচ্ছে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা, যেটাকে জি দিয়ে প্রকাশ করে। তাই ওহমস ল যদি আপনার কাছে কখনো জানতে চাওয়া হয় তাহলে এটা হচ্ছে I is equal to GV, এইটা হচ্ছে ওহমস ল, এইটা হলো ওহমস ল। আপনার ম্যাথমেটিক্স এর কথা খেয়াল করে দেখেন, y is the function of x, so I ডিপেন্ড করে কার উপর, v এর উপর ডিপেন্ড করে। এরপর তো আপনি সেটাকে মডিফাই করে বিভিন্ন রকম জিনিস বলতেই পারেন। এখন কন্ডাক্টেন্সের রেসিপ্রোকাল কোয়ান্টিটি হচ্ছে রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্সের রেসিপ্রোকাল কোয়ান্টিটি হচ্ছে রেজিস্ট্যান্স। যদি তাই হয়ে থাকে তাহলে এখন আমরা বলতেই পারি ভাইয়া I is equal to 1 by r into v, that means এইখান থেকে আপনারা বলে থাকেন v is equal to IR। সো এইটা হচ্ছে ভাইয়া আপনার মডিফাইড ওহমস ল, ডাইরেক্ট ওহমস ল হচ্ছে এইটা। তাই যদি কখনো প্রশ্নে আসে ওহমস ল এর গ্রাফ দেখাও, হ্যালো হ্যাঁ ক্লাসে তো ওকে
যদি কখনো আমাদের কাছে ওহমস ল এর গ্রাফ চায় তারা যে ওহমস ল এর গ্রাফটা আঁকো, তাহলে ওহমস ল এর গ্রাফ কিন্তু এইটার গ্রাফ না, এই যে এইটার গ্রাফ আঁকতে হয়। তার মানে আইভি গ্রাফ আঁকতে হয়, যেটার স্লোপ এক্সপ্রেস করে হচ্ছে কন্ডাক্টেন্স। আর তারপর যদি কখনো বলেই দেয় ভিআই গ্রাফ আঁকো, তাহলে এইটা হচ্ছে আলাদা গল্প, এইটা হচ্ছে ভিআই গ্রাফ, যেটার স্লোপ হচ্ছে রেজিস্ট্যান্স। এমসিকিউ এর কমন প্রশ্ন, আইভি গ্রাফের স্লোপ কি প্রকাশ করে, ভিআই গ্রাফের স্লোপ কি প্রকাশ করে? কমন প্রশ্ন, আইভি গ্রাফের স্লোপ প্রকাশ করে কন্ডাক্টেন্স, ভিআই গ্রাফের স্লোপ প্রকাশ করে রেজিস্ট্যান্স। তাহলে আইভি এর স্লোপ হচ্ছে কন্ডাক্টেন্স আর ভিআই এর স্লোপ হচ্ছে রেজিস্ট্যান্স। ভালো করে মাথায় রেখো, পরীক্ষার হলে এমসিকিউ এ শুধুমাত্র মেন্টাল প্রেসারের কারণে এই দাগটা আমরা ভুল দিই, শুধু মানসিক চাপে জেনে শুনে মানুষ যেগুলো কনফিডেন্টলি ভুল করে, এই দুটো হচ্ছে তার একটা জায়গা, কনফিডেন্টলি জাইনা শুনে ভুল করে পরে চিন্তায় কেমন পাওয়া। আচ্ছা, বোর্ড মুছলাম তাহলে ভাইয়া। এবার আসো এখান থেকে আমরা একটু সরে অন্যদিকে যাই। এবার আমরা একটু আমাদের স্বপ্নবিলাসী মানুষ জুল স্যারের কাছে যাব। আচ্ছা, একটা কথা বলতে ভুলে যাব, তাই একটু বলছি ভাইয়া। আগামীকাল যেন কি বার ভাইয়া? আমি একটা বিপদে পড়ছি কালকের জন্য, খলিফুল্লাহরা খুব খুশি হবে জানি। তারপরে একটু বুঝি কালকে একটু বিপদে পড়ছে, আমি আজকে রাতে একটু বরিশাল যাব। এই বরিশালের কি রাশি আছে? আমি একটু বরিশাল যাব। তো এখন বরিশাল যাব কেন? ওই যে ভাইয়া বরিশাল ক্যাডেট কলেজের কিছু ক্লাস নেওয়ার জন্য আমন্ত্রণ পাইছি আর কি। আমন্ত্রণটা যথেষ্ট সম্মানজনক মনে হয়েছে, সেই জন্য বরিশাল ক্যাডেট কলেজে আমি ফিজিক্সের কয়েকটা ক্লাস নিতে চাই। হ্যাঁ, আমার ক্লাস কোর্সে হচ্ছে শনি রবি সোম 3 দিন 6টা ক্লাস নিব। বরিশাল ক্যাডেট কলেজে যাব ক্লাস নিতে। তো এই জন্য আমি কালকের ক্লাসটা নিতে পারবো না। এখন এই কালকের ক্লাসটা আপনারা কবে করবেন এটা যদি আমাকে একটু জানাইতেন আমি খুব উপকৃত হতাম। একটু সবাই মিলে একমত হতে হবে কালকের ক্লাসটা আমরা কখন নিতে পারি। বুধবার নাও যায়। বরিশালে যে কেমনে নিব? ঠিক আছে, হ্যালো फ्रेंड्स, একটা বোর্ড আর একটা নেট থাকলে তো হয়। বরিশালে যে অনলাইনে ক্লাস নিব রে, করবি তোরা? হ্যাঁ করবো, সমস্যা নাই। যাচ্ছে না, বরিশাল যাবে আমার সাথে কেউ? তাহলে চল, যাবে আমার সাথে রিফা? তো চল, তাহলে চল সুন্দরবন 11। আচ্ছা, কেবিন বুঝি না, সবচেয়ে বাজে লোক কয়েকদিন আগে এটা তো আমি জানি না, আর এটা তারা শিশির আর বরিশালের বাসিন্দারা জানে। হ্যাঁ, এবার যারা ওই যে এইচএসসি পাস করে গেল সেটা অ্যাডমিশনের। আচ্ছা, এখন একটু সবাই কনস্ট্রাকটিভ কথায় আসি। আমি এটা ক্লাসটা কবে নিব, শনিবারের ক্লাসটা কবে নিব? এক বলা পারে একটু কথা বল। আচ্ছা, এটা কি ক্লাসটা দিনের বেলা সম্ভব না রাতের বেলা নিতে হবে? একটু খেয়াল করতে ভাইয়া, একটা টাইম একটু বলি। বৃহস্পতিবার 1:30টা থেকে 3টা কেউ ফাঁকা আছিস কিনা? জি আমি ভাইয়া। বলি ভাই এটা ডিসাইডেড, আমি বলছি প্রস্তাবিত। একটা তো প্রস্তাব প্রথমে করা লাগবে, তারপর না তোরা বলবি যে ওই সময় না ওই সময় না। ভাই এটাই ঠিক আছে। 1:30টা থেকে 3টা জি ভাইয়া ভাইয়া ক্লাস ঠিক থাকে আছে। ভাইয়া ক্লাস আছে। মধ্যে যারা বসে আছিস একটু কবে কি ভাইয়া ক্লাস আছে। ক্লাস আছে? কোথায়? স্যার নরডেমে কলেজে। নরডেমে? হ্যাঁ, কলেজের ক্লাস। মাসে প্রথমে বাদ। এই রাতে তোদের ক্লাস শেষ হয় কয়টায়? 9টা। রাতে 9টায় শেষ হয়। 9টার পরে কি কারো কোনো ক্লাস আছে? যদি পরে থাকে আমার কোনো সমস্যা নেই, রাত 12টায় ক্লাস দিব। আমার নিয়ত আছে আমি তোদের ব্যাচের সাথে আর ফার্স্ট ইয়ারের সাথে 2টা ক্লাস করব। একটা ফজরের আগে, আমার নিয়ত আছে যে এক্সট্রা ক্লাস দিব। একটা হচ্ছে ফজরের আগে আর একটা হচ্ছে রাত 10টা। ভাইয়া বৃহস্পতিবারে 9টা বাজে আমার আছে, রাহাতেরও আছে। মানে বৃহস্পতিবারে 9টা বাজে আমার, রাহাত সবারই আছে, মানে আমাদের কয়েকজন। 9টা কি আছে ক্লাস? হ্যাঁ হ্যাঁ আছে ভাইয়া, বৃহস্পতিবার রাত 9টা। ভাইয়া বৃহস্পতিবার 9টা বাজে আবার ক্লাস আছে। ক্লাস নাই সেটা বল। ভাইয়া খালি বৃহস্পতি আর শুক্র রাত 9টার পরে ক্লাস আছে, অন্য কোনো দিন হইতে পারে। তাহলে বৃহস্পতি শুক্রবার দেই, আমরা বুধবারে দেই। ওকে ভাইয়া।
ওকে ভাইয়া, সমস্যা নেই। ঝামেলা আছে অ্যাডমিশনের ক্লাস। একটা ক্লাস ভাই, খালি একটা ক্লাস আমাকে সময় দে, তারপরে এগুলো পরের গল্প। একটা ক্লাস আমাকে সময় দে, তাহলে আমি কি করব? আমি ঈদে চলে যাব, মনে কর রবিবারে চলে যাব রাত 9টায় বা 7টায় বা এরকম, বা রবিবারে তোরা দুপুরের দিকে কখনো ফাঁকা আছিস? এই রবিবার না, কামিং রবিবার। রবিবারেই দেখ। রবিবার কখন আছিস ফাঁকা? দিনের বেলা, কারণ যারা এখানে এসে ক্লাস করতে চাস আমি চাই যে এখানে এসে ক্লাস নাও। রবিবার কখন পারবি আমাকে একটু বল ভাইয়া। এই রবিবার ভাইয়া পারবি? রবিবার রাত্রেবেলা আমার ক্লাস আছে। পুরে হলে জি? হয়। হ্যাঁ রবিবার রাতে ক্লাস আছে। রাতে দুপুরে দেখো, দুপুরে দুপুরে 4টার পরে সময় হবে ভাইয়া। তোদের জন্য বেশি শোনা লাগবে। 4টার পরে হবে। কেন ভাইয়া 4টার পরে টাইম নাই? হ্যাঁ? 4টার পরে সমস্যা আছে। জীবনও মিলবে না এইভাবে। ভাইয়া আপনার রাত 12টা ছাড়া গতি নাই। আচ্ছা তাহলে মানে একটু দেখি, সবাই তো অনলাইন পার্টি দেখি, যারা আসতে পারবো না তো তারা পারবো না। রবিবার 4টা থেকে দেখো তো ভাইয়া পারো কিনা। ভাইয়া ক্লাস টাইম। 4টা থেকে 5:30। হ্যাঁ ভাইয়া এটা হবে, এই টাইমটা হবে। ভাইয়া ক্লাস টাইম, 9টায় ক্লাস আছে। ক্লাস আছে? হ্যাঁ একটা কাজ করি, তোরা সকাল 7টায় ঘুম থেকে ওঠ। জি ভাইয়া, সমস্যা নাই। সকাল 7টায় ক্লাস। সকাল 7টায় ক্লাস আছে। আচ্ছা সময়টা আমরা নষ্ট না করি, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি পড়াইতে হবে, সময় নষ্ট করব না। তাহলে এরকম কি ডিসিশন যে আমাকে রাতেই নিতে হবে কোনো একটা রাতে? যদি কোনো একটা রাতেই নিতে হয় তাহলে আমি মেসেজ পাঠাই দেব, আমি আজকে আর মারামারি করব। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা ডিসিশন নিয়ে নেই, একটা ডিসিশন নিয়ে নেই ভাই। কবে দিব বল? মঙ্গল না বুধ না কোন বারে দিব? ভাইয়া বুধবার রাতে দেন। বুধবার আচ্ছা রাত, বুধবার রাত কয়টায়? 12টায়? যে কোনো টাইম। বুধবার রাতে বল। আপনার যখনই পরে দাও। 10টার পরে দাও ভাইয়া। ভাইয়া 9টায় দেন, 9টায়। রাতে? আচ্ছা এই তাহলে কনফার্ম থাকলো বুধবার রাত 10টায়, 10 AM to 12 PM। ওই এটা PM না AM হয় রে? ভাইয়া উল্টা লিখছেন তো। ভাইয়া উল্টো লিখছেন। ও এটা PM এত আর এটা হবে AM। আচ্ছা আমরা একদিন পুরো ফিজিক্স পড়বো। এটা পুরো অনলাইন ক্লাস। একটা দিন কষ্ট কর ভাই, আমি একটু বরিশাল থেকে ফাপড় দিয়ে আসি। ঠিক আছে, বরিশালে যাব, পারলে একটু ফাপড় দিয়ে আসি। ওকে এরপর আবার আচ্ছা তাহলে বুধবারে রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের ক্লাস আছে, মাথায় রেখো। বুধবার রাত 10টা থেকে 12টা। ওকে ভাইয়া এই বুধবারই তো, তাই না? জি ভাইয়া, এই বুধবার না? জি ভাইয়া, কামিং বুধবার, কামিং বুধবার। ওকে এবার ভাইয়া আমরা একটু এবার যেটা পড়বো সেটা হচ্ছে হিটিং ইফেক্ট পড়বো। ভাই একটু মনোযোগ দিয়ে দেখি, হ্যাঁ এটা থেকে একটা খুব মজার অঙ্ক করবো আমরা। হিটিং ইফেক্ট, তাহলে হিটিং ইফেক্টটা কেন হবে সেটা দেখি। এই অংশটা করার সময় মনে হবে আমরা কি আবার থার্মোডাইনামিক্সে ফেরত গেলাম। একটু খেয়াল করো ভাইয়া, যখনই আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি কোন ওয়্যারের দুই মাথায়, যখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি ইলেকট্রন গুলো ড্রিফটেড হয় না ভাইয়া? তাহলে ইলেকট্রন যখন মুভ করতে শুরু করে তখন প্রতিনিয়ত তাদের কলিশন হয়। এই যে ভাইয়া কলিশন, এই কলিশনের কারণে একটা এনার্জি প্রডিউসড হয় যেটা আপনি হিট হিসেবে দেখতে পান। যার কন্ডাক্টেন্স যত বেশি এটা হিট তত কম তৈরি হয়, কারণ ইলেকট্রন গুলো বাধা পায় না, ইজিলি মুভ করতে পারে। এখন ইলেকট্রনকে প্রবাহ হতে যত বাধা দিবে, যত রেজিস্ট করবে তত বেশি হিট তৈরি হবে। তাই এখানে রেজিস্ট্যান্স যত বেশি হয় হিট তত বেশি হয়, রেজিস্ট্যান্স যত কম হয় হিট তত কম তৈরি হয়। তাহলে এই যে জায়গাটা, এই হিটিং ইফেক্টটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে। হ্যাঁ দেখো তো, আমরা যদি এরকম কোন রেজিস্ট্যান্সের কথা বলে থাকি যার অ্যাক্রস এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V এবং যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি হচ্ছে I, তাহলে সর্বপ্রথম হিট ইজ ওয়ান ফর্ম অফ এনার্জি। হিট ইজ ওয়ান ফর্ম অফ এনার্জি। তাহলে হিট এনার্জিটাকে আমরা কিউ বলে রাখলাম, যেটাকে হিট বলে রাখছিলাম এই কিউ। এটা আসবে কোথা থেকে ভাইয়া? এটা অবশ্যই ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্টেড হবে।
দেখেন ভাইয়া হিট এনার্জি, এই হিটটা আমি পাবো কোথা থেকে? অবশ্যই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে। তাহলে এইখান থেকে আমরা পাবো ইলেকট্রিক্যাল এনার্জি থেকে, এটা পাবো ইলেকট্রিক্যাল এনার্জি থেকেই আমি পাবো। এখন হতে পারে ইলেকট্রিক্যাল এনার্জির সম্পূর্ণটুকু হিটে কনভার্টেড হইছে, হইতে পারে না কোন একটা জায়গায় যে স্পার্কিং এর সময় চিন 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 শব্দ পাস না, তার মানে ওখানে ইলেকট্রিক্যাল এনার্জি আবার কিসে কিসে চলে যাচ্ছে, সাউন্ডে চলে যাচ্ছে, অন্য কোনো দিকে চলে যেতে পারে। তাই এখানে আমরা বলতেই পারি এটার একটা পার্সেন্টেজ কনভার্টেড হলো, ইলেকট্রিক্যাল এনার্জির x% কিসে কনভার্টেড হইছে? হিটে কনভার্টেড হইছে। কোন কোশ্চেনে যদি উল্লেখ করা না থাকে যে কত পার্সেন্ট ইলেকট্রিক্যাল এনার্জি হিটে কনভার্টেড হইছে, তাহলে আমরা ধরে নেব 100% ইলেকট্রিক্যাল এনার্জি হিটে কনভার্টেড হইছে। ভাইয়া ইলেকট্রিক্যাল এনার্জির এটা নিয়ে কোনো মানামারি নাই, W সমান আমরা সবাই জানি PT। আর এবার একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, এই P সমান VI, এই গল্পটা সবার মনে আছে কিনা? কিভাবে আসছিল? P is equal to VI, এটা যেন কিভাবে আসে? যদি মনে না থাকে তাহলে একটু মনে করে দেখো, একটু খেয়াল করে দেখি। P সমান ছিল W/T, W সমান আমরা বলতাম, মনে করে দেখো, V সমান হচ্ছে W ডিভাইডেড বাই Q, তাহলে W সমান কি বলবা ভাইয়া? VQ, আর Q/T এটা হচ্ছে I, তাই আমরা বলতাম P is equal to হচ্ছে VI। এবার যদি V সমান IR বসায় দেই, তাহলে এটা হচ্ছে I স্কয়ার R, এরকম যদি বসায় দেই V সমান IR, তাহলে এটাকে বলতে পারবো I স্কয়ার R গেল। এবার যদি মনে হয় না আমি এভাবে বসাবো, I সমান V/R বসাবো, তাহলে এইটা বলতে পারি V স্কয়ার বাই R ইনটু T, এইভাবে। তাই আপনি এই ফরম্যাটের বাইরে তো কিছু পাইতেই পারেন না। আপনার কপাল যদি খুবই ভালো হয় সরাসরি বলে দেবে ইলেকট্রিক্যাল এনার্জি এত, এটা কখনোই বলে না। আরেকটা বলতে পারে পাওয়ার এত, টাইম এত, আরেকটা বলতে পারে VI এত, এরকম ভাবে। তাহলে এই জায়গাটায় আপনি হিট এনার্জি কিউ কার ফাংশন হিসেবে দেখেছেন? W এর ফাংশন হিসেবে, এনার্জির ফাংশন হিসেবে। এখানে পাওয়ার এবং টাইমের ফাংশন হিসেবে, এখানে VI এবং T এর ফাংশন হিসেবে, এখানে IR এবং T এর ফাংশন হিসেবে, এখানে এইটার ফাংশন হিসেবে। তাই এই জায়গায় এমসিকিউ তে আমরা একটা ডাব্বা মারি, সেটা নিয়ে আমি একটু কথা বলে রাখবো ভাইয়া। দেখেন এইটাকে যদি হিট বলেন, তাহলে আপনি বলছেন এটা I স্কয়ার RT, আপনি যদি এটাকে বলেন V স্কয়ার বাই R ইনটু T। আমরা প্রশ্ন করি হিটের সাথে রেজিস্ট্যান্সের রিলেশন কেমন, এবং আপনি কখনোই খেয়াল করেন না রেজিস্ট্যান্সের সাথে হিটের রিলেশন কেমন। আপনি না খেয়াল করে কোনো একটা ফর্মুলা মনে করে উত্তরটা বলে দেন ভাইয়া। খেয়াল করে দেখেন এইখানে রেজিস্ট্যান্স এবং হিট প্রপোর্শনাল, রেজিস্ট্যান্স এবং হিট প্রপোর্শনাল, বা কন্ডিশনটা খেয়াল করেন, কন্ডিশনটা হচ্ছে I সেম থাকতে হবে। এইটা কিন্তু ভাইয়া খুব বেশি ভাইভা বোর্ডেও কোশ্চেন করে যে রেজিস্ট্যান্স এবং হিটের রিলেশনটা কি, এটা ভাইভা বোর্ডে প্রচন্ড রকম প্রশ্ন করে। আর এইখানে দেখেন এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এটার শর্তটা কি ভাইয়া? V সেম। আমরা 9-10 এর কথা একটু মনে করি, I সেম থাকে কোন সার্কিটে? সিরিজ সার্কিটে। তাই সিরিজ সার্কিট যদি হয় তাহলে সেইখানে সার্কিটটা যদি সিরিজ হয় তাহলে হিট হবে রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল, আর সার্কিটটা যদি প্যারালাল হয় তাহলে V সেম থাকবে, তখন রেজিস্ট্যান্সের সাথে হবে ইনভার্সলি প্রপোর্শনাল। তাই কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হিটের সাথে রেজিস্ট্যান্সের রিলেশন কি, আপনি এটা ভেবে দিবেন আপনাকে ইচ্ছা করে ট্র্যাপে ফেলতে চাচ্ছে। তা আপনার প্রথম আর্গুমেন্ট হবে সার্কিটটা সিরিজ না প্যারালাল, সার্কিটটা সিরিজ নাকি প্যারালাল। If it is series then I will be same and it is proportionate, আর যদি it is parallel তাহলে V same, তার মানে এটা ইনভার্সলি প্রপোর্শনেট। ফিজিক্যাল সিগনিফিকেন্স একটু ভালো করে দেখো তো ভাইয়া, যখন একটা রেজিস্ট্যান্সের সাথে আরেকটা রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করো, এই যে এরকম, তখন ইলেকট্রনকে কি করতে হয়? অনেক বেশি বাধা অতিক্রম করে যেতে হয়। তাই সিরিজে কি হয়? রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যায়। আর প্যারালাল যখন হয় তখন ওভারঅল রেজিস্ট্যান্সের পরিমাণটা কি হয়? প্যারালাল হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে? ফল করে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফল করা মানে কি? মারামারি কম হওয়া, আর মারামারি কম হওয়া মানে কম হিট তৈরি হওয়া। ঠিক আছে ভাইয়া? দেখেন সিরিজে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বাড়ে, সেই জন্য ইলেকট্রনটা ফ্লো করতে বেশি বাধা পায়, আর ওই বাধা অতিক্রম করতে যে বেশি হিট ডেভেলপ হয়। আর প্যারালাল হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ফল করে, সেই জন্য তখন সে কি করে? কম বাধা পায়, আর কম বাধা পাইলে কম হিট। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই কথাগুলোকে আমরা এবার এই রাজ্যে কোনো প্রবলেম পেলাম না, কিন্তু ভাইয়া হিট হচ্ছে জগতের একমাত্র ডিসঅর্ডার্ড এনার্জি।
জগতে যত এনার্জি আছে আদার দ্যান হিট সবাই ভাই অর্ডার। লাইট একটা অর্ডার ফলো করে চলে, সাউন্ড অর্ডার ফলো করে চলে, ইলেকট্রিসিটি এনার্জি অর্ডার ফলো করে। শুধুমাত্র হিট হচ্ছে ডিস্টারবেন্স। আপনি জানেন না, আপনি বলেছেন মেজার অফ মলিকুলার ভাইব্রেশন হচ্ছে টেম্পারেচার। আপনার মলিকুলার যে ভাইব্রেশন এটার পরিমাপ হচ্ছে তাপমাত্রা। আর আপনি জানেনই না মলিকুল গুলো কিভাবে ভাইব্রেট করে। আপনি বলেছেন এটা ডিসঅর্ডার্ড বা অক্রমগতিতে চলে। তাই হিট হচ্ছে একমাত্র ডিসঅর্ডার্ড এনার্জি। আর এটা নিয়ে পড়াশোনা করা এই জন্যই একটু ঝামেলা করে। তাই ভাইয়া আমরা যদি এইটাকে কোনো হিটিং ডিভাইস ধরি, তার মানে আমরা যদি এটাকে কোনো হিটার বলি, তাহলে ইনপুট হিসেবে যাবে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল, আর এটার আউটপুট হচ্ছে হিট। এইটাকে আমরা ডাব্লিউ বলেছি, এটাকে কিউ বলেছি। আর ডাব্লিউ কত ভাবে পেতে পারি এটা আমরা একটু আগে বললাম। এটা পিটি থেকে পেতে পারি, ভিআইটি থেকে পেতে পারি, আই স্কয়ার টি থেকে পেতে পারি, এটা ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইনটু টি থেকে পেতে পারি। এর বাইরে কোনো কনফিউশন নাই। এবং যেহেতু এটা খুব নবীন ধরনের এনার্জি, মানে খুব বেশি পুরাতন না, তাই এটা সব এসআই ইউনিটে, সব এসআই ইউনিটে থাকে, কোনো ঝামেলা নাই, নো ঝামেলা। কিন্তু ফ্যাসাদ হচ্ছে এইটা, বিজিএস বইতে পড়ছিস মানুষের সভ্যতা শুরু হয়েছে কখন? যখন মানুষ মাংস পোড়ায় খাওয়া শুরু করছে। তার মানে হিট হচ্ছে সেই সভ্যতার আদি লগ্নের এনার্জি। তার মানে এর মধ্যে পুরাতন ইউনিটের গাদা গাদা এর মধ্যে বসে থাকে। তাই এই যে কিউ পাওয়া, এই কিউ এর জন্য আমাদের কাছে ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে এমএস ডেল্টা থিটা, অথবা কিউ সমান আমরা বলতাম সি ডেল্টা থিটা, যেটাই বলে থাকি না কেন, যে সি সমান এমএস আর কিউ সমান আমরা বলতাম এমএল। আর কিউ এর একটা ডমিনেটিং ইউনিট, এবং এতটা ডমিনেটিং যে এখনো তোরা ব্যবহার করিস, সেটা হচ্ছে ক্যালোরি। আজও ডায়েট কন্ট্রোল করতে গেলে তোরা আমারে বলিস ভাইয়া এত ক্যালোরির বেশি খাবা না। তার মানে ওই যে ক্যালোরি কথা এখনো মুছে যায় নাই ভাই, ক্যালোরি রয়েই গেছে। তো ওই টিকটিকির মতো ভাই, ডাইনোসর মরে গেছে কিন্তু টিকটিকি রয়ে গেছে। তো এরকম অবস্থা, ক্যালোরি এখনো রয়ে গেছে। তাই এখানে এসআই তেও থাকতে পারে, সিজিএস ও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। তাই এসআই ইউনিট হলে কোনো মারামারি হয় না, বাট সিজিএস হইলে মারামারি হয়। যেমন আপনি আজকে যে ওয়াটারের স্পেসিফিক হিট বলেন 4200 জুল পার কেজি পার কেলভিন, মানুষ শুরুতে এত চালাক ছিল না যে কোনো কিছুর আপেক্ষিক তাপ এক ছাড়া কোনো কিছু ধরবে। দুনিয়ার শুরু যত হয়েছে, রেফারেন্স যত ছিল, সব এক ধরছে মানুষ। সেই জন্য খেয়াল করে দেখবেন একদম আদি লগ্নে ওয়াটারের স্পেসিফিক হিট ছিল 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে ওয়াটারের স্পেসিফিক হিট, যা আজকে আপনি এইটা পড়েন। কিভাবে সেটা একটু দেখি ভাইয়া। এইটাকে আপনি বলেন 1 ক্যালোরি, এইটা বলেন 1 গ্রাম, আর এইটা বলেন 1 ডিগ্রি সেলসিয়াস। এটাই তো 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এবার ক্যালোরিকে জুল বানান ভাইয়া, 4.2 জুল। গ্রামকে কেজি বানান ভাইয়া, 10⁻³ কেজি। আর ডিগ্রি সেলসিয়াস, এটা দেখেন চেঞ্জ ইন টেম্পারেচার বা তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস স্কেলেও যা, কেলভিন স্কেলেও তাই। তাই চেঞ্জ ইন টেম্পারেচার সেলসিয়াসে যা, কেলভিনেও তাই। একটু খেয়াল করে দেখেন, আই থিংক ইট ইজ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাই আপনার এইটা কিন্তু পরে আসা, মানুষ পড়াশোনা করতে শুরু করেছে কিন্তু এটা নিয়ে। ওই যে দেখেন ভাইয়া, এই আদিম আমলের গল্পগুলো এই জন্যই খুব বেশি জরুরি। তাই যখন এসআই ইউনিটে থাকে এদের কনভার্সন কোনো প্রবলেম করে না, কিন্তু যখন ক্যালোরি ইউনিটে থাকে তখন একটা প্রবলেম হয় যে গ্রামকে কেজি বানাইতে হয়, ক্যালোরিকে জুল বানাইতে হয়, ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন বানাইতে হয়। এই একটা ঝামেলা তখন রয়ে গেছে। আর এই কনভার্সনটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। এই পর্যন্ত সবগুলো বোঝা গেছে কিনা? মোবাইলের মধ্যে যেটা বসে আছে সেগুলো আওয়াজ দে। জি ভাইয়া বুঝে গিয়েছে। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর বাইরের গুলো তো চোখ দেখে আমি মোটামুটি বুঝতে পারি, এই অভিজ্ঞতা আমার অনেক আছে। ওকে, এবার ভাইয়া তাই স্বপ্নের সুন্দর জায়গা এসআই ইউনিট, এ নো প্যারা নো প্যারা নো প্যারা, এসআই ইউনিট নো প্যারা। কিউ ইজ ইকুয়াল টু কি? x% অফ ডাব্লিউ। কোনো প্যারা নাই, সব এসআই ইউনিটে আছে, আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে বসবাস। এইবার একটু প্যারা নাই, ক্যালোরি ইউনিট।
এটা থেকে পরীক্ষায় যদি প্রশ্ন না আসতো বলতা যে ভাইয়া জগতে ক্যালোরি ইউনিটে পড়বো কেন, যাই বলুক না কেন কনভার্ট করে নেবে। ভাই প্রশ্ন হচ্ছে ওই মাঝে মাঝে একটা প্যারা আছে, যে প্যারা তোকে একদম স্পেসিফিক্যালি ওইটাই বের করতে হবে। এইটা একটু দেখবো ভাই। এই যে দেখো ভাইয়া হিট, এটা কিন্তু ক্যালোরি ইউনিট, আর এখানে ইলেকট্রিক্যাল এনার্জি এটা কিন্তু এসআই ইউনিটে, মানে এটা জুলে বসে আছে আর এটা কিসে বসে আছে ভাইয়া, ক্যালোরিতে। তাহলে ক্যালোরিকে জুল বানানোর আগ পর্যন্ত নিশ্চয়ই ইকুয়েশন সঠিক না, তাই অবশ্যই ক্যালোরিকে জুল বানাইতে হবে। তাহলে ক্যালোরিকে জুল বানানো যাবে কিভাবে, 1 ক্যালোরি সমান কত ভাইয়া, 4.2 জুল। তাহলে এইটাকে 4.2 দিয়ে গুণ করে দিলেই তো আমি পেয়ে যাব, আর সেই 4.2 টাকে প্রকাশ করা হয় জে দিয়ে, আর এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্সি অফ হিট। তাপের, আমি কি লিখতে পারবো? আজকে সাহস বেশি, আজকে আমার বাহিনী বেশি আছে। যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল, শোন ভবিষ্যতে যেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবি সেগুলো বলে রাখি, এই টার্মটাই ফ্যাসাইডটা, দুনিয়ার এই জায়গায় যা আছে সব ফ্যাসা, only electrical is real. Mechanical equivalency of heat, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ভাইয়া যদি কোনো প্রশ্ন এরকম থাকতো যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জীবনেও বের করতে দেয় না, তাহলে আমি এটা পড়াইতেই না। কিন্তু বেয়াদবরা বলে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কত, মান কিন্তু তুই জানিস ভাইয়া, এটা মান হচ্ছে 4.2। তাহলে এটা বুঝে গেছিস, সেটা এমসিকিউ তে আসতেছে না, তাই এটা ক্রিয়েটিভে আসবে। ঠিক আছে, এটা ক্রিয়েটিভে আসে। এবার যখন এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক করবি, তার মানে এই জায়গাটা অবশ্যই ক্যালোরি ইউনিটে থাকবে। এবার একটু সেনসিটিভলি ভালো করে, এবার একটু সেনসিটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, আর সেই নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করছি এই কিউ এর জন্য। এই কিউ ইজ ইকুয়াল টু ms ডেল্টা থিটা। ভালো করে খেয়াল করবা ভাইয়া, এস এর ইউনিটটা হচ্ছে ডেফিনেটলি, যেহেতু এটা মেকানিক্যাল ইকুইভ্যালেন্সি ব্যবহার করছি বলেই দেওয়া আছে এটা ক্যালোরি ইউনিটে থাকে, তার মানে এইটা হচ্ছে সামথিং ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এবার তুই যদি একটু চালাক হোস তাহলে আর কোনো ঝামেলা করতে হবে না, আর যদি গরু হস তাহলে মেলা কষ্ট করা লাগবে। একটু চালাক হয় না ভাইয়া, এই ক্যালোরিকে জুল বানানোর প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে যে গুণ করছিস, তার মানে ক্যালোরি কিসে কনভার্টেড হয়ে গেছে, জুলে কনভার্ট হয়েছে। এইবার আছে এর মধ্যে পার গ্রাম। তাহলে টেকনিক্যালি আমি এই এন এর ইউনিটটা কেজিতে না বসায় যদি গ্রামে বসাই, কেজিতে না বসায় যদি গ্রামে বসাই, তাহলে এই গ্রাম আর পার গ্রাম দুটো নিজেদেরকে কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। টেকনিক্যালি এটা কেলভিনে না বসায় যদি ডিগ্রি সেলসিয়াসে বসাই, তাহলে ডিগ্রি সেলসিয়াস আর পার ডিগ্রি সেলসিয়াস নিজেদেরকে কি করে দিবে ভাইয়া, ক্যান্সেল করে দিবে। আর এই ক্যালোরিকে জুল বানাবে হচ্ছে এইচে। তাই যখন তুমি ক্যালোরি ইউনিটে ঘটনা ঘটাবা, তখন এই এন এর মানটা বসাবা গ্রামে, ডেল্টা থিটা বসাবা সেলসিয়াস এককে, আর এস তো ভাইয়া ক্যালোরি ইউনিটে বসাবা। তখন বসাবা যখন তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কত এই প্রশ্ন করবে। আর যদি সেই প্রশ্ন না করে, কান ধরে সব এসআই বানায় ফেলাবি, কান ধরে সব এসআই বানায় ফেলাবি, তারপর আল্লাহর নামে চল। তাই এটা নিয়ে সাবধান, এটা নিয়ে ইরিটেট করার জন্য মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। লেখা হইলে জানাও, তাহলে বোর্ডটা মুছে একটা সুন্দর এসআই ইউনিটের অঙ্ক দেব। হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ। আমার বোর্ডে ধরবে তো অঙ্কটা না, বগুড়ার বিন্দু মরিচের নাম জানিস তোরা? জি ভাইয়া, বাসায় আছে। তোর কণ্ঠস্বর শুনেই কেন জানে সেটা রিফ্লেকশন হলো। আচ্ছা ওকে, এবার আয় ভাইয়া, এবার একটা ছোট্ট প্রশ্ন, মান উল্টা পাল্টা যেন না আসে, তাই একটা বই থাকলে ভালো হতো। না আমি এটা চাই না, তো সহজটা দেব না। একটু লিখি ভাইয়া, আপনাকে দুইটা তার দেওয়া হলো। হ্যাঁ ভাইয়া,
এটা একটা তার, দুইটা তার আছে, একটা তার হচ্ছে এ আর একটা তার হচ্ছে বি, দুইটা তার দেওয়া আছে। প্রথমে সুবিধা দিয়ে দেই, এইটা তারের দৈর্ঘ্য ওইটার দ্বিগুণ, তার মানে এলবি যতটুকু হবে এটা তার টোয়াইস হবে ভাইয়া, তার মানে এটা তার টোয়াইস। এবার বলে দেই ভাইয়া দুইটার ম্যাস সমান বলে দিলাম, দুইটার ভর সমান বলে দিলাম, তার মানে এটা যা হবে এটাও তাই, দুইটার ম্যাস সমান। আর কি বলবো, তোরা তো আবার দেখে ফেলাবি। ম্যাটেরিয়াল সেম ভাইয়া, উপাদান সেম, ম্যাটেরিয়াল সেম, ম্যাটেরিয়াল সেম দুইটারই, এটা কপারের হলে ওটাও কপারের, এটা অ্যালুমিনিয়ামের হলে ওটাও অ্যালুমিনিয়াম, দুটারই উপাদান সেম। দুইটাকে এক নম্বর প্রশ্ন হচ্ছে সিরিজ কানেকশনে নিয়ে আসলাম, দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্যারালাল কানেকশনে নিয়ে আসলাম, এবং সেম সময় ধরে একই সময় ধরে সার্কিট অন রাখলাম। একই সময় ধরে সার্কিট অন রাখলাম। এখন দুই ক্ষেত্রে দুইটা তারের একটা নির্দিষ্ট সময় ধরে যদি, নির্দিষ্ট সময় বলি ভাইয়া, নির্দিষ্ট সময় ধরে যদি অন রাখি, তাহলে পারে এই যে সার্কিটে হিট তৈরি হবে এদের রেশিও কত, দুই সার্কিটে যে হিট তৈরি হবে সেই হিটের রেশিওটা কত। তাহলে আমরা বলতেছি এইটার লেন্থ এটা ডাবল, দুইটার ম্যাস সেম, হ্যাঁ দুইটার ম্যাটেরিয়াল সেম, তার দুইটা সিরিজে কানেক্টেড হইলে তাদের হিট কত, হিটের রেশিও কত, আর তার দুইটা প্যারালালে কানেক্টেড হইলে তাদের হিটের রেশিও কত। একই কথা ভাই, সিরিজ পারলে প্যারালাল পাবো, প্যারালাল পারলে সিরিজ পাবো, বুঝি না, জানি না, তবে ভেতরে আছে, যা জানতে চাচ্ছিস তা ভেতরে আছে। আরেকবার একটু হিসাব করে দেখি, তাছাড়া বলবি ডেটা মিসিং আছে, চিন্তায় পড়ে যাবে। ভাইয়া বল না, ঠিক আছে ভাইয়া, এই ক্লাসের রেকর্ডিং কখন দিবেন? ক্লাসের রেকর্ডিং কখন দিবেন? ইনশাআল্লাহ। আমি বুড়া হয়ে যাব তো। বুঝি না, টেনশন নাই, তুই বুড়ি হওয়ার আগে যে বুঝা। ওকে, তাড়াতাড়ি কুইক, আমি লাঠিটা নিয়ে আসি। আজকে কতদিন পর পাইছি। ভাইয়া আমাদেরকে কিভাবে মারবেন? তোকে কেমনে মারবো? ক্যামেরাটা অফ করে ক্লাস নিব, আর দরকার আছে কিছু? এটা নামে কি পাইছেন যে তোদের 12 এরটা আমার আপনি সবাই দিবি আমার এই হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি জি বলেন। আমাদের আগে দিলে একটু 10 এসে দিতে। আমি আছি, রিপু নামের যে ছেলেটা আছে ও আছে। রিপু দশে আলো প্রায় সেন্সার আছে। আলো প্রায় সেন্সার আছে। ঠিক আছে। এই কারো হইছে রে? ভাইয়া 2:1 আছে আমার। বুঝি না,
ভাইয়া 2:1 1:2 আসে 2:1 হতে ভাইয়া পারে না হতে পারে। মানে কিউ এ ইস টু কিউ বি হলো 1:2 আসে 1:2 আসে আমারও। 1:2 আসছে। তাহলে তো এবার আমাকে একটু চেক করে দেখতে হবে তবু খাতায় কিছু আসে না। আমার তো সারা জীবনে উল্টা আসে। তবু খাতায় কিছু আসে না। তবু খাতায় কিছু আসে না। হ্যাঁ আমি কই দিছি এই আমি জানি রেজিস্ট্যান্স সেম করে দিল আচ্ছা তাহলে সবাই একটু চেক করে দেখি পোলাপান আসো ম্যাপটা খুবই সুন্দর ম্যাপ এই আমি কোনটা করব সিরিজ না প্যারালাল একটা করলে আরেকটা হয়ে যায় বড় কথা কাছে কোনটা সিরিজ না প্যারালাল আচ্ছা সিরিজ আচ্ছা প্যারালাল ওকে লাঠি নাই এই জন্য ওকে ভাইয়া দুইটা তারের মধ্যে একটা লম্বা আর একটা খাটো এইটুকা বলছে কিন্তু কে মোটু কে পাতলু এর বলে নাই এবং আমি আসলেই জানি না যে সে কি এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখে বুঝতে হবে হয় আগে ক্যালকুলেট করে নিতে হবে না হলে অঙ্কের মধ্যে ক্যালকুলেশন এমনিই আসবে তো আমি আপাতত ধরে নিচ্ছি ভাইয়া একটা লম্বা একটা খাটো এরকম একটা তার দুটো তার এঁকেছে একটা লম্বা আর একটা হচ্ছে খাটো কে মোটা কে চিকন আমি জানি না যদি জানতে চাস অবশ্যই জানা যাবে অঙ্ক করলেই বোঝা যাবে কে মোটা কে চিকন একটু পরেই বোঝা যাবে এবার দুইজনকে প্যারালালে কানেক্ট করছিলাম সেজন্য এরকম করে আঁকছি সিরিজ হলে তো ওইভাবে আঁকতাম এটা তোরা নিজেরাই আচ্ছা এবার এটার নাম হচ্ছে এ এটার নাম হচ্ছে বি এবার কি কি ডেটা আছে সেটা ভালো করে খেয়াল করো হিয়ার সর্বপ্রথম কথা LA it is twice to LB MA is equal to MB যে ডেটাগুলো দেওয়া আছে তারপর ভাইয়া উপাদান বা ম্যাটেরিয়াল সেম বলা আছে না তাহলে ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স কি আপেক্ষিক রোধ ঘনত্ব এরা সবাই তো ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স তার মানে রো এটা দিয়ে তুই যদি রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ প্রকাশ করিস কর তুই যদি ডেনসিটি যখন প্রকাশ করবি তখন এটা দিয়ে প্রকাশ করবি তার মানে রো এ আর রো বি দুইটা সমান কারণ ম্যাটেরিয়াল সেম বলে দিছে ভাই একই ম্যাটেরিয়াল দুইটা তারকে সেম টাইমে হিট করেছি কারণ তারা সার্কিটের মধ্যেই ছিল যদি সার্কিটে না থেকে আলাদা আলাদা ভাবে থাকতো যে এটাকে আলাদা ভাবে হিট করেছি এটাকে আলাদা ভাবে হিট করেছি তাহলে টি একটা প্যারামিটার হতো আর সেখানেও আমি বলে দিছি ওটা একই টাইমে যদি আলাদা ভাবে হিট করতাম তাহলে আমি একই টাইমে করেছি তার মানে আমি টাইমটা সেম রেখেছি একই সার্কিটে আছে তাই তো সেম ডেফিনেটলি যদি আলাদা ভাবে থাকতো তারপরও সেম কোশ্চেনে বলে দেওয়া আছে এরপর বলা হয়েছে তাদের হিটের রেশিওটা কত হবে সেটা আর প্যারালাল কানেকশনে আসার কারণে তাদের ভিটা সেম হয়েছে ভি সেম হয়েছে যদি সিরিজ হইতো তাহলে জাস্ট কন্ডিশনটা চেঞ্জ হইতো আই এ ঠিক আছে যে আই এ সমান হতো আই বি আমরা জিজ্ঞেস করেছি কিউ এ আর কিউ বি এই দুইটার রেশিও কত তাহলে এবার আসো দেখি কিউ সমান কি বলবা এই হিট আসে কোথা থেকে ডেফিনেটলি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আসবে আর ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যদি আসে তাহলে কি বলছে ইলেকট্রিক্যাল এনার্জি অন্য কোনো ফর্মে যাবে বলে নাই তাহলে এটা পুরোটাই আসবে তাহলে 100% অফ ইলেকট্রিক্যাল এনার্জি W এবার W টাকে কিভাবে ফরম্যাটে লিখবো সেটা দেখো W কোন ফরম্যাট লিখবো যেখানে V কাজে লাগবে তাহলে V কাজে লাগলে এটাকে আমরা কি বলবো V স্কয়ার বাই R ইনটু T আমাদেরকে বলে দেওয়া হয়েছে V কনস্ট্যান্ট আমাদেরকে বলে দেওয়া হয়েছে T কনস্ট্যান্ট তাহলে এখান থেকে Q এর সম্পর্ক পাওয়া গেল Q is inversely proportional to R তাহলে QA divided by QB এটা সমান হবে RB divided by RA তাই এই রেশিওটা বলে দিতে পারলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এখন R এর গল্পে যাই R সমান হচ্ছে রো ইনটু L বাই A তাহলে একটু খেয়াল করে দেখি
এই জায়গায় যদি আমি এখন RB ডিভাইডেড বাই RA জানতে চাই, রো এর সাথে প্রপোর্শনাল, তাই রো বি বাই রো এ, এল এর সাথে প্রপোর্শনাল, এল বি বাই এল এ, এ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এ এ ডিভাইডেড বাই এ বি। কোন আপত্তি আছে কিনা কথা বলেন ভাই? একটু খেয়াল করেন, এটা সেম, এরা সেম। এবার দেখেন এলবি আর এল এর মধ্যে সম্পর্ক আছে, এটা এলবি আর এটা হচ্ছে 2LB, 2LB, LA সমান 2LB। এবার একটু বেয়াদবি করতেছে এ জানা জানা পর্যন্ত তার আপনি পাবেন না। তাহলে এর জন্য কিভাবে যাওয়া যায় সেটা আমরা একটু খুঁজি। এর জন্য যাওয়ার জন্য তাহলে আমরা একটু বলতেই পারি যে এই ওয়্যারের যে ভলিউম, এটার যে ভলিউম, এইটা মানে এটা লেন্থ ইনটু ক্রস সেকশন, লেন্থ ইনটু ক্রস সেকশন। তার মানে আমরা যদি ভলিউমের কথা বলি তাহলে ভলিউম সমান হচ্ছে ক্রস সেকশন ইনটু লেন্থ, ক্রস সেকশন ইনটু লেন্থ। কারো কোনো আপত্তি থাকার কথা না। এবার প্রশ্ন হলো যে এই ভলিউমটাকে মনে হয় আমরা খুব সুন্দর করে রো ইজ ইকুয়াল টু m বাই v এর কাছে নিয়ে যেতে পারি। তাহলে v ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? m বাই রো ইজ ইকুয়াল টু a ইনটু l। তাহলে a সমান কি দাঁড়ালো? a সমান দাঁড়ালো হচ্ছে m ডিভাইডেড বাই রো l। এইবার মনে হয় এরিয়ার গল্প আমরা বলে দিতে পারবো। তাহলে এইখানে আমার লাগতো হচ্ছে a ডিভাইডেড বাই ab, m এর সাথে প্রপোর্শনাল তাই ma বাই mb, রো এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল তাই রো b ডিভাইডেড বাই রো a, l এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল তাই lb ডিভাইডেড বাই la। খেয়াল করে দেখেন ভাইয়া, এইখান থেকে দুটো ম্যাথ সমান। এটা কিন্তু আপেক্ষিক রোধ না, এটা ঘনত্ব বা ডেনসিটি। ম্যাটেরিয়াল সেম বলে ডেনসিটিও সেম, ম্যাটেরিয়াল সেম তাই তার ডেনসিটিও সেম। আর এটা থাকলো lb আর l এ ছিল 2lb। তাহলে এইখান থেকে আমরা পেলাম এটা হচ্ছে হাফ, তাহলে এইটা হলো হাফ, তার মানে এইটা হলো 1/4, তার মানে এইটা হলো 1/4। তাই এইখান থেকে আমরা বলতে পারলাম QA is to QB, এটা সমান হচ্ছে 1:4। So it is a cute math, it is a cute math এবং most targeting zone of heating effect। অ্যাডমিশন টেস্টে বেশ কয়েকবার আসা অঙ্ক, এবং আপনি নিজেই জানেন আমি কতগুলো প্যারামিটার সোজা করে দিছি। এদের দুইজনকে যদি খালি সমান না বলতাম কত জায়গায় কত কিছু আসতো। কত উত্তর পাইলাম 1:1, 1:2। আর কিছু না বলি, 1:2 কইছিলি তোরা কি কি ভাব দিছিলি ক দেখি। In one sense আমি মনে হয় এটা 9-10 এর অঙ্কই বলতে পারি, শুধু ম্যাচুরিটি আলাদা। আচ্ছা ভাইয়া, এখানে ঘনত্বর ব্যাপারটা আবার একটু বলবেন? ম্যাটেরিয়াল সেম, দেখ ভাই বলে দেওয়া ছিল উপাদান একই। উপাদান একই বলে অবশ্যই এটা। কেউ যদি এটিপির মতো খুবই খুঁতখুঁতে হোস তাহলে তাকে আরেকবার বলতে হবে যে ভাই তাপমাত্রার পরিবর্তন নগণ্য। প্রথম ক্ষেত্রে তাপের তো হচ্ছেই ভাই একদম ইনিশিয়াল, এদের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি সেম ধরে। আমি কি বোর্ড বুঝতে পারবো? না। Is it dance? এটা ছিল জ্ঞানী। ও আচ্ছা, এটা জ্ঞানী ছিল। ও জ্ঞানী। আসসালামু আলাইকুম ভাইয়া। এই জায়গা চেঞ্জ করছস না, এই জায়গায় সেই জায়গায় নতুন জায়গা নিছিস। বেঞ্চ নাই, তোর কোন জায়গা ছিল ভাই? ওই কি এই পাশে না ওই পাশে না আছে। ক্লাসে একটু শান্তি পাইতেছি, কেন জানি মনে হচ্ছে যে কিছুটা হলেও শান্তি। আর আরেকটু সংখ্যা বাড়লে যে আমার একটা লাথি এখানে লাগবে না এটা আমি বলতে পারছি না। যে কোনো কারণে আমার একটা পা লেগেই যেতে পারে। মানসিক শান্তি অনেক বড় হিসাবে।
কিসের শুরু? সামনে জুন মাসের আগে ঘুমায় সবসময় প্রত্যেকবার এক্সপেক্ট করতে করতে এত বেশি কষ্ট পাইছি, এই জন্য মেন্টাল সেট আপ নিয়েছি সামনে জুনে। আগে খুলে গেলে তো আমি খুব বেশি খুশি। জুন মাসে হলে তো পরীক্ষা হয়ে যাবে। মানে কতবার কিছু ভাবলাম, কত আশা করেছিলাম সেপ্টেম্বরে খুলে যাবে ইনশাআল্লাহ। তবে 10 আর 12 খুলতে পারে, শুধু 10 আর 12, শুধু 10, 12 আর ভার্সিটির ফোর্থ ইয়ার খোলার একটা সম্ভাবনা আছে। মানে প্রত্যেকটা ছাপ যারা বের না হলে প্রবলেম, তাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। ওকে ভাই, একটু আসি। ভাইয়া তোরা না হয় একটা গল্প যাচ্ছে, মানে চিন্তাও করতে পারতেছিস না যে ভার্সিটির যে কোনো আপনগুলো জ্যামে করবে, এদের লাইফটা কোন জায়গায় জবের এজটা বাড়াবে না। যদি একটা বাচ্চা বুয়েটে ঢুকে 5 বছরের জবে করে, তাহলে লাইফ শেষ। অলরেডি এখন বাংলাদেশে একটা ভার্সিটি আছে যেখানে 3টা ফার্স্ট ইয়ার, সেটা হচ্ছে বুয়েট। ঠিক আছে, ওকে মজা যদি পর ছুটবে না। আমি তো সাবজেক্টকে মাঝে মাঝে বলি, এবছর যারা অটো পাস করলো তারা কেউ যদি প্রাইভেটে ভর্তি হয়ে যায়, সেদের তোর আগে বের হবে না, এই গ্যারান্টি কিন্তু আমি দিতে আসতেছি। ঠিক আছে, যে যারা অটো পাস হয়ে গেল, এরা যদি কেউ এখন প্রাইভেটে খালি ভর্তি হয়, দাম করে তো শেষ করবো। ওকে, তাহলে হিটিং ইফেক্ট গেল ভাইয়া। এই চ্যাপ্টারের একটা পোরশন ছিল এটা, আর একটা পোরশন আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম। আপনারা জানেন বেসিক সার্কিট, এই পোরশন আপনাদের উপর ছেড়ে দেওয়া ছিল। তাই যদি ছেড়ে দেওয়া থাকে তাহলে আমরা একটা কাজ একটু আজকে করে রাখবো। একটু ভালো করে দেখি ভাইয়া, একটা কাজ আজকে একটু করে রাখবো। আজকে একটা কাজ একটু করব, সেই কাজটা হচ্ছে আমরা একটু ভোল্টেজ ডিভাইডার রুল নামের একটা ফালতু জিনিস আছে, বুদাই কাজ নাই তাই খৈভাস, সেই টার্মটা দেখবো। আর আরেকটা টার্ম আছে ভাইয়া, কারেন্ট ডিভাইডার রুল নামের একটা টার্ম আছে, কাজ নাই তাই খৈভাস, সেটা করব। কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে আমরা সবাই জানি ভাইয়া ভোল্টেজ ডিভাইডেড হয় কোথায়। ভাইয়া সবাইকে ধরে নিয়েছি বেসিক সার্কিটে, আর কথা বলতে হবে না। যদি কারো বেসিক সার্কিটে প্রবলেম থাকে দয়া করে নিজ দায়িত্বে সলভ করেন, এবং প্রবলেম হলে আমাকে নক দেন যে ভাই আমার 9, 10 এর সার্কিটে প্রবলেম আছে। ওইটা আমি ধরে নিয়েছি যে আপনারা সবাই পারেন। তাই কোনটা সিরিজ আছে আর কোনটা প্যারালাল আছে এইটা খুঁজতে যদি প্রবলেম হয় তাহলে প্রবলেম। আচ্ছা, তো ভোল্টেজ ডিভাইডার রুল, তাহলে ভোল্টেজ ডিভাইডেড হবে ডেফিনেটলি কোন সার্কিটে? সিরিজ সার্কিটে। তাহলে আমি মনে করে নিচ্ছি এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এরকম অনেকগুলো আছে। এইটার অ্যাক্রসে, টোটালটার অ্যাক্রসে আমরা একটা কাজ করি, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। যে এবার আমরা জিজ্ঞেস করি যে কোনো কিছু জানতে না আছে, এই বোর্ডে যেগুলো আছে সেগুলো সব দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া। শুধুমাত্র একটা কোশ্চেন করতে ভিটু কত, এছাড়া আর কিছু জানতে চাই না। ক্লাসিক্যাল প্রবলেম সলভ তো খুবই সোজা। আমরা কি করব, সবগুলোকে সিরিজ বানাই নিয়ে আই বের করে নিয়ে গল্প করে দেব। তো ওইটাকে শর্টকাটে এমসিকিউতে কিভাবে দাগাবো সেই জায়গাটা একটু তৈরি করে, আর কিছুই না। তাহলে আমরা যদি ক্লাসিক্যালটা বুঝি তাহলে শর্টকাটটা বুঝবো। তা ক্লাসিক্যালে আসি, তিনটাকে যদি আমরা সিরিজ বানাই তাহলেই তো আমার অঙ্কটা হয়ে যায়। আর এস এইটা সমান আপনি বলতে পারলেন R1 + R2 + R3। এবার আপনি এখানে আই বের করতে পারলেন, তাহলে I সমান E ডিভাইডেড বাই RS + R, একদম ক্লাসিক্যাল ওয়ে। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে আপনি এখন চিন্তা করেন V2 বের করার জন্য আপনি কি করবেন। ওই যে ভাই আমার সেই কথা যদি ভুলে যান তাহলে খুব প্রবলেম। যতটুকু V ততটুকু I ততটুকু R। তাহলে V2 এইটা সমান হচ্ছে I2 * R2, I2 * R2। দেখেন I2 আর I সেম জিনিস, কারণ এটা সিরিজ সার্কিট। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে I * R2। আর I সমান আপনি একটু আগে বের করে আসলেন ভাইয়া E ডিভাইডেড বাই RS + R, এটা * R2। তাহলে এইখান থেকে ভাইয়া ভোল্টেজ ডিভাইডার আমি কিভাবে বলতে চাচ্ছি সেটা দেখেন। যে রোধের দুই মাথার ভোল্টেজ জানতে চান
সেই রোধ কিন্তু হচ্ছে ওই সিরিজের অ্যাক্রসে, মানে ওই সিরিজের অ্যাক্রসে কত ভোল্টেজ আসতে পারছিল সেটা নিতে পারলে ভালো হইতো। এইখানে যেটা দেখেন এই জায়গায় এই বেচারাটা ঝামেলা করে রাখছে, সেই জন্য পুরো ইটা নিতে হয়েছে। এখন যদি কোনোভাবে ভাইয়া এই জায়গা থেকে আরেকটু শর্টকাট করে আমি এই সিরিজটার অ্যাক্রসের ভোল্টেজটা নিতে পারতাম, তাহলে আপনার এই ফর্মুলাটা আরো সহজ হইতো। আমি এটাকে ভিএস নাম দিলাম, যেটা এই দুই মাথার এইটা, তাহলে এই চেহারাটা আরেকটু সুন্দর হবে। এই চেহারাটা আরেকটু সুন্দর হবে। তাহলে একটু খেয়াল করে দেখি এই দুই মাথায় কত ভোল্টেজ দিতে পারছি। নিশ্চয়ই আমি ই দিতে পারি না। এটা যদি 12 ভোল্ট হয়, এখানে কিছু না কিছু লস আছে, আর ওই লসের পর যা বেঁচে ছিল এখানে সেটা আছে। তাই আমি এটাকে ই বলছি না, আমি বলছি যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে ছিল তাদের অ্যাক্রসের ভোল্টেজটা কত, সেটা যদি এরকম ভাবে থাকে, যদি থাকে, তাহলে সেই জায়গাটায় আমরা কিভাবে বলতে পারবো সেটা একটু ভালো করে দেখি ভাইয়া। তাহলে এই জায়গার কারেন্ট তো ভাইয়া সেম, বুঝতেই পারছি। যদি কারেন্ট সেম থাকে তাহলে ভি এই যে এখান থেকে আমরা বের করব ভাইয়া, ভিএস এটা সমান হচ্ছে আইএস ইনটু আরএস। এই যে ভাইয়া এটা হচ্ছে আইএস। একটু খেয়াল করেন ভাইয়া, আইএস মানে আইএস মানে হচ্ছে আই। তাহলে এই জায়গা থেকে যদি ভিএস এর গল্পটা দিয়ে আপনি বলতে চান, তাহলে আপনার গল্পটা অনেক সোজা হয়ে যায়। এই আই কিন্তু ভাইয়া ওইটাই ছিল। সো এই ভিএস এর রেসপেক্টে যদি কখনো বলতে পারতাম, মানে এই আরটাকে যদি এই পাশে টেনে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার বলার জন্য একটা রাস্তা তৈরি হতো। সেই রাস্তাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি বলতে চাচ্ছি ভিএক্স মানে যে রোধের দুই মাথার বিভব পার্থক্য বের করব সেটা সমান আরএক্স মানে ওই রোধটা ডিভাইডেড বাই এই ভোল্টেজটা যতগুলো সিরিজে আছে তাদের মধ্যে আছে, মানে সামেশন অফ অল রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে আপনার সেল। এইটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত ভোল্টেজ ডিভাইডার রুল। Vx is equal to Rx divided by summation of R into হচ্ছে E। ভাইয়া একটু মাথায় রাখতে হবে, যদি কোথাও ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেটা আমরা নিব না, এটাকে বাদ দিয়ে দিব। এইটাকে আমরা বলবো ভোল্টেজ ডিভাইডার রুল। সুবিধা হইছে কি দেখেন ভাইয়া, আপনাকে এখানে বলা হইলো এটা 3 ওহম, এটা 5 ওহম, এটা 7 ওহম, এটা 1 ওহম, এইটা 12 ভোল্ট, এইটা কত? আপনি তো অবশ্যই ক্লাসিক্যাল ওয়েতে করতে পারতেন, বাট 50 সেকেন্ডে করার জন্য এখন এইটা আপনাকে হেল্প করবে। 50 সেকেন্ডের জন্য এইটা আপনাকে হেল্প করবে যে কোনটার রোধ চাইছি, ভোল্টেজ চাইছি, এইটার চাইছি, তার মানে আমার V2 বের করতে বলছে। তাহলে V2 সমান কি হবে, ওইটার রোধ মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই যত রোধ সিরিজে আছে সবগুলো, 5 3 8 8 7 15 একে 16 ইনটু হচ্ছে যত ভোল্টেজ এইটা ছিল এটা হচ্ছে। আপনাকে 50 সেকেন্ডে অঙ্ক করতে এটা সুবিধা দেবে, বাট এটা কখনোই আপনার বেসিক তৈরি করবে না। বেসিক তৈরি করবে এই জায়গা। সো বেসিকের পেছনে সময় দেন 1 ঘন্টা, রেশিও বলছি, আর শর্টকাটের পেছনে সময় দেন 10 মিনিট, এটা হচ্ছে রেশিও। যদি 1 ঘন্টা বেসিকের জন্য দেন তাহলে 10 মিনিট দেন শর্টকাটের জন্য। শর্টকাট ভুলে যান সমস্যা নাই, বেসিক ভুলে গেলে বলছে। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে ভাইয়া, যার অ্যাক্রসের ভোল্টেজ চাইবো সেই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যত রেজিস্ট্যান্স সিরিজে ছিল সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজে, এটাও তো সিরিজে ভাইয়া, সেজন্য দেখেন সামেশন দিয়ে দিছি। আর ওই সবগুলো যতগুলো যোগ করছেন ততগুলোর অ্যাক্রসে যে ই আছে সেটা। ভাইয়া কেন 5 3 8 7 15 একে 16। ভাইয়া জি ই লসের ওই পোরশনটা আরেকবার একটু বলবেন? কোনো লস নাই, এই যে 12 ভোল্টের খানিকটা এটা লস ঘটায়, এই সমস্যা তো না, তো মনে হলো আরেকটু কিছু একটা বললেন। আমি বলছিলাম যদি ওই ভিএস বের করতে পারিস তাহলে আর লসটা কানেক্ট করতে হবে না, যদি সিরিজের অ্যাক্রসের ভি বের করতে পারিস। আচ্ছা ভাইয়া এখানে যে অভ্যন্তরীণ রোধটা আছে না, হ্যাঁ এই অভ্যন্তরীণ রোধের জন্য তো কিছু পরিমাণ তাপ শক্তি ক্ষয় হয়, হ্যাঁ, আমি তাহলে সেটা হিসাব করা হচ্ছে না। সামেশনের মধ্যে কি অভ্যন্তরীণ রোধটা নেই নাই ভাইয়া? ও আচ্ছা, আমি 15 নেই নাই, কিন্তু আমি 16 নিছি দেখ। হ্যাঁ। আর ভাইয়া তাহলে এই যে আমরা যে বলি না যে মানে I²RT বা V²/R/T, এই সময়টা হচ্ছে মানে অভ্যন্তরীণ রোধের জন্য যেই সময় পর্যন্ত তাপ শক্তিটা ক্ষয় হবে, প্রত্যেকটা রোধের জন্য এই একই সময় ক্ষয় হচ্ছে। একই ক্ষয় হবে, জি। আচ্ছা
এইটা বেশি ইফেক্টিভ। ভোল্টেজ ডিভাইডারের চেয়ে কারেন্ট ডিভাইডারের ওয়েট হাই। ভোল্টেজ ডিভাইডারের চেয়ে কারেন্ট ডিভাইডারের ওয়েট হাই। আবার বলছি, তাই এটার পিছনে একটু বেশি সময় দিতে হবে। অফলাইন ক্লাসে বসেও যদি কেউ মোবাইল ফোন টিপেন তাহলে একটু বাসায় যেয়ে ক্লাস করেন। যদি অফলাইন ক্লাসে বসে থেকে মোবাইল দরকার হয় তাহলে বাসায় বসে অনলাইনে ক্লাস করবেন, অথবা ব্যাগে মোবাইলটা রেখে দিবেন, যে কোনো একটা। আচ্ছা, তাহলে একটু দেখেন, আপনারা তো আবার মানে জোর জুলুম করে বলতে পারবো না যে ফোন নিবি, তাহলে তোরা আবার বলবি যে আপনারা এতদিন ক্লাসে ফোন নিতে দেন নাই, তাই আমরা এখন ফোনে ক্লাস নিতে দেবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখবো ভাই কারেন্ট ডিভাইডার। কারেন্ট ডিভাইডার হয় কি ভাইয়া? প্যারালাল সার্কিটে। এটা বেশি ইফেক্টিভ বলছি ভাইয়া, এটার ওয়েট হাই, ওইটার চেয়ে এটার ওয়েট অনেক বেশি। লাগান। এই দিক দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, এদিক দিয়ে I1, এদিক দিয়ে I2, এদিক দিয়ে I3। আপনারা এটা জানতে চান আই এর রেসপেক্টে এগুলো কি হবে। একটু দেখেন, এই কারেন্ট গুলো এনশিওর করার জন্য অবশ্যই আপনাকে ভোল্টেজ দিতে হয়েছে, এই ব্যাপারে আপনার কোনো আপত্তি থাকারই কথা না। ডেফিনেটলি ভোল্টেজ এনশিওর করতে হয়েছে। তাহলে তিনটাকে আগে প্যারালাল ইকুইভ্যালেন্ট বানাইলেন। আর পি ওটা ক্যালকুলেশন নিয়ে আমারে প্রশ্ন করিস না, লজ্জা লাগবে আমার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। 11:30 ভাই, আপনি কোথায় আছেন ভাইয়া? স্পন্দনের সামনে। আমি ভাই আপনাদের এক সিনিয়র ব্যাচের ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা শেষ করেই আপনাদের ক্লাস শুরু হবে ভাই। আপনি একটু ভেতরে অফিসে বসেন, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, সিনিয়র ব্যাচ শুনলেই ভালো লাগে না? আচ্ছা, আমার ভালো লাগতো, আমার ভালো লাগতো। মানে জুনিয়র থাকলে তো যে যা কিছু এই সিনিয়র হলে ওকে। এবার দেখ ভাইয়া, মনে কর আমি খালি I2 চাই, মনে কর আমি শুধু I2 চাই, আর কাউকে চাই না। তাহলে ওই আমার আগের গল্প ভাইয়া, I2 এইটা সমান কি বলবা? V2/R2। এবার V2 দেখো ভাইয়া, এই দুই মাথার বিভব পার্থক্য, তাহলে সবাই প্যারালালে আছে, তাহলে সবারই তো প্যারালাল ভোল্টেজ সেম ভাইয়া। তার মানে V2, V1, V3 এরা সবাই সমান। কার সমান? VP এর সমান। কোনো আপত্তি থাকারই কথা না ভাইয়া। তাহলে V2 এইটা হচ্ছে VP, ঠিক আছে ভাইয়া? এবার VP এইটা সমান আমরা কি বলবো ভাইয়া? এটাকে যদি IP বলি তাহলে এটা হচ্ছে IP ইনটু RP। দেখ ভাইয়া, IP আর I এর মধ্যে কোনো পার্থক্য নাই, তাই এখান থেকে বলতেই পারবো RP ডিভাইডেড বাই R2 ইনটু I। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো ভাইয়া, যে ব্রাঞ্চের কারেন্ট চাই এইটা সমান ওইটার সাথে প্যারালালে যত জোন আছে, ওইটার সাথে প্যারালালে যত জোন আছে সবার প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্স ইনটু ওই প্যারালাল কম্বিনেশনে বেসিক কারেন্ট যেটা যাচ্ছে সেটা, ওই প্যারালাল কম্বিনেশনে যে বেসিক কারেন্ট যাচ্ছে সেটা। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার এবং এটার ওয়েট অনেক বেশি হাই, এটা পরীক্ষায় খুব বেশি আসে এবং এটার অ্যাপ্লিকেশন অনেক বেশি। আমরা কিছুদিন পর যখন শান্ট বা গ্যালভানোমিটার করতে যাব তখন দেখবো এই বেচারা মাথা চারা দেব। তাহলে এটা কি ভাইয়া? মানে না বুঝে মুখস্থ করিস না প্লিজ। IX হচ্ছে যার কারেন্ট চাই, আর কি হচ্ছে যার কারেন্ট চাই সেটার সাথে যত জন প্যারালাল আছে ও সহ, ওইটা সহ যত জন প্যারালালে আছে। আর উনি আর ওই প্যারালালের মধ্য দিয়ে যে কারেন্টটা গেছে সেটা, ওই প্যারালালের মধ্য দিয়ে যে কারেন্টটা গেছে সেটা। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে ভাইয়া বলেন। আমরা যে ক্যালকুলেশন গুলো করতেছি প্রতিটার তো আমরা সূক্ষ্ম ক্যালকুলেশন পাচ্ছি না এখানে, তাই না? কে বলছে সূক্ষ্ম পাচ্ছি না? মানে যদি একদম ভাবে চিন্তা করি যে প্রতিটা মলিকিউলের তো আপনার ভাইব্রেশনের কারণে কিছু না কিছু লস হচ্ছে, তারপর তুই কি হিটিং ইফেক্টে আছিস না তুই এই জায়গায় আছিস? এই জায়গাতেই আছি। আবার যদি এখান থেকে হিটিং ইফেক্টে যাই তাহলে
হিটিং ইফেক্টে গেলে আমরা সূক্ষ্ম পাই না। আচ্ছা, ওটা কি ক্যালকুলেট করা আদৌ পসিবল? না, আচ্ছা, ওইটাই এনট্রপি তৈরি করে। দীপু, আমি তোকে হোস্ট বানাই দিলাম। দীপু ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল বলেন। ক্যাপাসিটর নিয়ে। বলেন না, ক্যাপাসিটরের প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। আচ্ছা, ওকে, তাহলে আপনাদের সাথে ফাইনাল থাকলো, কালকে ক্লাস হচ্ছে না। কালকের ক্লাসটা হচ্ছে বুধবার রাত 10টায়। আর সামনে শুক্র শনিতে অবশ্যই সবার সাথে অনলাইন অফলাইন সব লাইনে দেখা হবে। অফলাইন গুলো শান্তি। ওকে, থ্যাংক ইউ। আপু তোর আগে বের হয়ে যা। উঠে
ভাইয়া আমার একটু হোস্ট বানাই দেন। বুঝি না।